সংসারে একটা মহৎ পরিবর্তন দেখা গেল। সম্পদকালে গৃহিণী যাকে দূর করবার সহস্র চেষ্টা করেছিলেন, বিপদকালে তাকেই ব্যাকুলভাবে অবলম্বন করে ধরে রাখলেন। এই সময় দু ভাইয়ের মধ্যে কার ওপর সব থেকে বেশি নির্ভর করা যেতে পারে তা বুঝে নিতে তার খুব একটা দেরি হয়নি। সাফল্যের ইঁদুর দৌড়ে গতির পাশাপাশি নিজের সাবধানতাটাও অবলম্বন করা প্রয়োজন। না হলে পিছিয়ে থাকা মানুষের পায়ের তলায় পিষে মরে যাওয়াই হলো এর একমাত্র পরিণতি। নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আমরা উদযাপন করছি রবি মাস। সমস্ত মে মাস জুড়ে আপনাদের জন্য থাকবে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু অসামান্য সৃষ্টি। আজ আপনাদের পড়ে শোনাব তার লেখা দান প্রতিদান। গল্পটি নেওয়া হয়েছে লেখকের গল্পগুচ্ছ এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, দান প্রতিদান। বড় গিন্নি যে কথাগুলো বলে গেলেন তার ধার যেমন বিষও তেমন। যে হতভাগিনীকে তিনি কথাগুলো বলে গেলেন তার হৃদয় একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে লাগল। বিশেষত কথাগুলো তার স্বামীর ওপর লক্ষ্য করে বলা, এবং স্বামী রাধামুকুন্দ তখন রাতের খাবার শেষ করে কিছু দূরে বসে পান চিবোতে চিবোতে ধূমপান সহযোগে খাদ্য পরিপাকের চেষ্টা করছিলেন। কথাগুলো শ্রুতিপথে প্রবেশ করে তার পরিপাকে যে বিশেষ ব্যাঘাত ঘটালো এমনটা বোধ হল না। অবিচলিত গাম্ভীর্যের সাথে তামাক টানা শেষ করে অভ্যেস মতো তার নির্দিষ্ট জায়গায় ঘুমানোর ব্যবস্থা করলেন। কিন্তু এমন অসামান্য পরিপাক শক্তি সকলের কাছে প্রত্যাশা করা যায় না। রাসমণি আজ শোয়ার ঘরে এসে তার স্বামীর সাথে এমন ব্যবহার করল যা এর আগে সে কখনো করতে সাহস করেনি। অন্যদিন শান্তভাবে বিছানার পাশে বসে সে নীরবে স্বামীর পদসেবা করত। আজ একেবারে সবেগে কঙ্কন ঝনকার তুলে স্বামীর প্রতি বিমুখ হয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল এবং কান্নার বেগে সমস্ত পালঙ্কটা কাঁপতে শুরু করল। রাধামুকুন্দ সেই দিকে মনোযোগ না দিয়ে একটা প্রকাণ্ড পাশবালিশকে আঁকড়ে ধরে ঘুমানোর চেষ্টা করতে লাগল। কিন্তু তার ওই ঔদাসীন্য নিয়ে স্ত্রীর অধৈর্য উত্তর বাড়ছে দেখে অবশেষে মৃদু গম্ভীর স্বরে জানালেন যে তাকে বিশেষ একটা কাজে অনেক ভোরে উঠতে হবে, তাই এখন তার পক্ষে ঘুমানোটা আবশ্যক। স্বামীর কণ্ঠস্বরে রাসমণির কান্না আর বাধা মানল না। মুহূর্তে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। রাধামুকুন্দ জিজ্ঞাসা করলেন, কি হয়েছেটা কি? রাসমণি উচ্ছ্বসিত স্বরে বলল, শুনলে কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, সবই শুনেছি, কিন্তু বউ ঠাকুরুন তো একটা কথাও মিথ্যে বলেননি। আমি কি আর দাদার অন্যে প্রতিপালিত নই? তোমার এই কাপড় চোপড় গয়নাপত্র এসব কি আমি আমার বাপের কড়ি দিয়ে তোমাকে কিনে এনে দিয়েছি? যে খেতে দেয় পড়তে দেয় সে যদি দুটো কথা বলে তখন সেগুলোকেও খাওয়া পড়া সামিল করে নিতে হয়। এমন খাওয়া পড়ার কাজ কি? বাঁচতে যে হবেই। মরণ হলেই ভালো হয়। তা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু ঘুমানোর চেষ্টা করো, শরীরে একটু আরাম বোধ হবে বলে রাধামুকুন্দ নিজের দেওয়া উপদেশকেই অনুসরণ করতে লাগলেন।
রাধা মুকুন্দ ও শশীভূষণ দুজনে একই মায়ের সন্তান নয়। খুব একটা নিকট সম্পর্কও তাদের মধ্যে নেই, খানিকটা গ্রাম সম্পর্কই বলা চলে। কিন্তু দুজনের মধ্যে যে প্রীতি তা সহোদর ভাইয়ের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু বড় গিন্নি ব্রজসুন্দরী তাতে কিছুটা অসহ্য বোধ করতেন। বিশেষত শশীভূষণ দেওয়া থোয়ার ব্যাপারে ছোট বউয়ের থেকে নিজের স্ত্রীর প্রতি কোনো রকম পক্ষপাত করতেন না, বরঞ্চ যেই জিনিসটা নিতান্ত একজোড়া পাওয়া যেত না সেটা গৃহিণীকে বঞ্চিত করে ছোট বউকে দিতেন। তাছাড়া অনেক সময় নিজের স্ত্রীর অনুরোধের চেয়ে রাধা মুকুন্দের পরামর্শের প্রতি বেশি নির্ভর করতেন। শশীভূষণ লোকটা নিতান্ত ঢিলে ঢালা রকমের, তাই ঘরের কাজ এবং বিষয়কর্মের ওপর সমস্ত ভার এসে পড়েছিল রাধা মুকুন্দের ওপরেই। বড়গিন্নি সর্বদাই সন্দেহ করতেন রাধা মুকুন্দ তলে তলে তার স্বামীকে বঞ্চনা করবার আয়োজন করছে। তার প্রমাণ সংগ্রহ করা যতই কঠিন হয়ে উঠত, রাধার প্রতি তার বিদ্বেষও ততই বেড়ে উঠত। তিনি মনে করতেন প্রমাণগুলো অন্যায় করে তার বিরুদ্ধ পক্ষ অবলম্বন করছে এবং এই জন্যই তিনি আবারও প্রমাণের উপর রাগ করে তার প্রতি অবজ্ঞা প্রকাশ করে নিজের সন্দেহকে ঘরে বসে দৃঢ় করতেন। তার এই বহু যত্নে পুষে রাখা মানসিক আগুন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ভূমিকম্প সহকারে মাঝে মধ্যেই তার মুখ দিয়ে বেরিয়ে আসত। রাতে রাধা মুকুন্দের ঘুমের ব্যাঘাত ঘটেছিল কিনা তা ঠিক বলতে পারি না, কিন্তু পরের দিন সকালে তিনি ম্লান মুখে শশীভূষণের কাছে গিয়ে দাঁড়ালেন। শশীভূষণ ব্যস্ত সমস্ত হয়ে প্রশ্ন করলেন, আরে রাধে যে, তা তোমাকে এমন দেখাচ্ছে কেন ভাইটি? অসুখ বিসুখ করলো নাকি আবার? রাধা মুকুন্দ মৃদু স্বরে ধীরে ধীরে বললেন, না না দাদা, সেরম কিছু নয়, আসলে আমার তো আর এখানে থাকা যায় না। এই বলে গত সন্ধ্যার বড়গিন্নির আক্রমণ বৃত্তান্ত সংক্ষেপে এবং শান্তভাবে বর্ণনা করে গেলেন। শশীভূষণ হেসে বললেন, ও এই ব্যাপার। আরে ও তো আর কোনো নতুন কথা নয়, ও তো পরের ঘরের মেয়ে, সুযোগ পেলে দুটো কথা বলবে, তাই তো স্বাভাবিক। কিন্তু তা বলে কি ঘরের লোককে ছেড়ে যেতে হয়? কথা তো আমাকেও মাঝে মধ্যে শোনায়, তা বলে তো আর সংসার ত্যাগ করতে পারি না ভাই। রাধা বললেন, মেয়ে মানুষের কথা যদি সহ্যই করতে না পারি তবে পুরুষ হয়ে জন্মালাম কি করতে? কিন্তু তবুও কেমন যেন ভয় হয়, আছে তোমার সংসারে অশান্তি ঘটে। শশীভূষণ বললেন, তা তুমি কি ভেবেছ? তুমি যদি চলে যাও তাহলে আমি কি শান্তিতে থাকতে পারবো? এর থেকে আর একটিও বেশি কথা হলো না। রাধা মুকুন্দ দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেলেন, কিন্তু তার হৃদয় ভার একটুও কমল না। এইদিকে বড়গিন্নির আক্রমণ ক্রমশই বাড়তে লাগল। যে কোনো উপলক্ষে যখন তখন তিনি রাধাকে খোঁটা দিতে পারলে আর কিছু চান না। ক্রমাগত বাক্যবাণে রাসমণির অন্তরাত্মাকে এক প্রকার সরসজ্জাশায়ী করে তুললেন তিনি। রাধা যদিও চুপ করে বসে তামাক টানেন এবং প্রিয়ার কান্নামাখা মুখ দেখা মাত্র চোখ বুজে নাক ডাকতে থাকেন, কিন্তু তবুও বোধহয় তারও কিছুটা অসহ্য লাগতে লাগল। কিন্তু শশীভূষণের সাথে তার সম্পর্ক তো আর আজকের নয়। দু ভাই যখন সকালবেলা পান্তা খেয়ে একসাথে পাঠশালা যেত, দুজনে যখন একসাথে পরামর্শ করে গুরুমশাইকে ফাঁকি দিয়ে পাঠশালা থেকে পালিয়ে রাখাল ছেলেদের সঙ্গে মিশে নানাবিধ খেলা ফাঁদত, এক বিছানায় শুয়ে মিটমিট করে জ্বলতে থাকা আলোয় মাসির কাছে বসে গল্প শুনত, বাড়ির সদস্যদের লুকিয়ে রাতে কোনো দূর পল্লীতে গিয়ে যাত্রা শুনত এবং সকালবেলা ধরা পড়লে অপরাধ এবং শাস্তি
উভয়ে মাথা পেতে সমান ভাগে ভাগ করে নিত। তখন কোথায় ছিল এই ব্রজসুন্দরী, কোথায় ছিল রাসমণি? জীবনের এতগুলো দিনকে কি একদিনে বিচ্ছিন্ন করে চলে যাওয়া যায়? কিন্তু এই বন্ধন যে স্বার্থপরতার বন্ধন, এই প্রগাঢ় প্রীতি যে পরান্ন প্রত্যাশার এক সুচতুর ছদ্মবেশ, এমন সন্দেহ, এমন আভাস মাত্র তার কাছে বিষতুল্য বোধ হতো। অতএব আর কিছুদিন এমন চললে কি হতো বলা যায় না, কিন্তু এমন সময় একটা গুরুতর ঘটনা ঘটে গেল। যেই সময়কালের কথা বলছি, তখন নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে গভর্নমেন্টের খাজনা শোধ না করতে পারলে জমিদারি সম্পত্তি নিলাম হয়ে যেত। একদিন খবর এলো, শশীভূষণের একমাত্র জমিদারি পরগনা এনাথশাহী লাটের খাজনার দায়ে নিলাম হয়ে গেছে। রাধামুকুন্দ তার স্বাভাবিক মৃদু কণ্ঠে বললেন, সব সব কিছুর জন্য আমি দায়ী দাদা, সব সব আমার দোষ। শশীভূষণ বললেন, আহা, তোমার আবার কিসের দোষ? তুমি তো ঠিক সময় খাজনা চালান দিয়েছিলে, কিন্তু পথে যদি ডাকাতে সব লুটে নিয়ে গিয়ে থাকে, তাহলে তুমি এক্ষেত্রে কি আর করতে পারো বলো? দোষটা আসলে ঠিক কার, এখন তা ঠিক করতে বসলে কোনো লাভই হবে না। যেটা করতে হবে সেটা হলো সংসার চালাতে হবে। শশীভূষণ হঠাৎ যে কোনো কাজকর্মে হাত দেবেন তেমন স্বভাব বা শিক্ষা কোনোটাই তার নেই। তিনি যেন ঘাট বাঁধানো সিঁড়ি থেকে পা পিছলে এক মুহূর্তে ডুবো জলে গিয়ে পড়লেন। প্রথমে তিনি স্ত্রীর গয়না বন্ধক দিতে চাইলেন। রাধামুকুন্দ এক থলে টাকা সামনে ফেলে তাকে বাধা দিলেন। তিনি অনেক আগেই নিজের স্ত্রীর গয়না বন্ধক রেখে যথোপযুক্ত অর্থ সংগ্রহ করেছিলেন। সংসারে একটা মহৎ পরিবর্তন দেখা গেল। সম্পদকালে গৃহিণী যাকে দূর করবার সহস্র চেষ্টা করেছিলেন, বিপদকালে তাকেই ব্যাকুলভাবে অবলম্বন করে ধরে রাখলেন। এই সময় দু ভাইয়ের মধ্যে কার ওপর সব থেকে বেশি নির্ভর করা যেতে পারে তা বুঝে নিতে তার খুব একটা দেরি হয়নি। কখনো যে রাধামুকুন্দের প্রতি তার তিলমাত্র বিদ্বেষ ভাব ছিল, তা এখন কোনোভাবেই আর তার আচরণে বা কথায় প্রকাশ পায় না। রাধামুকুন্দ আগে থেকেই স্বাধীন উপার্জনের চেষ্টা করছিলেন। কাছের শহরে তিনি মুক্তারি আরম্ভ করে দিলেন। তখন মুক্তারি ব্যবসায় আয়ের পথ এখনকার থেকে অনেক বেশি ছিল এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন রাধামুকুন্দ প্রথম থেকেই পসার জমিয়ে। ক্রমে এ জেলার অধিকাংশ বড় বড় জমিদারের কার্যভার তিনি গ্রহণ করলেন এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন রাধামুকুন্দ প্রথম থেকেই পসার জমিয়ে ফেললেন। ক্রমে এই জেলার অধিকাংশ বড় বড় জমিদারের কার্যভার তিনি গ্রহণ করলেন। এখন রাসমণির অবস্থা আগের ঠিক বিপরীত। এখন রাসমণির স্বামীর অন্নে শশীভূষণ এবং ব্রজসুন্দরী প্রতিপালিত হয়। সেই কথা নিয়ে সে যে স্পষ্টভাবে কোনো গর্ব করেছিল কিনা তা জানি না, কিন্তু কোনো একদিন বোধহয় আভাসে ইঙ্গিতে ব্যবহারে সেটা ব্যক্ত করেছিল। বোধহয় দেমাকের সাথে মাটিতে পা ফেলে এবং হাত দুলিয়ে কোনো একটা বিষয়ে বড়গিন্নির ইচ্ছার বিপরীতে নিজের মনোমতো কাজ করেছিল। ব্যাস, শুধু এই একদিন মাত্র। তারপরের দিন থেকে সে যেন আগের থেকেও বেশি নম্র হয়ে গেল, কারণ কথাটা তার স্বামীর কানে গিয়েছিল। রাতে রাধামুকুন্দ ঠিক কি কি যুক্তি প্রয়োগ করেছিল তা ঠিক বলতে পারবো না, কিন্তু পরের দিন থেকে তার মুখে আর কোনো রাশ হরল না। সে পরগিন্নির দাসীর মতো হয়ে রইল। শোনা যায় রাধামুকুন্দ সেই রাতেই স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেবার জন্য উদ্যোগ করেছিলেন।
এবং প্রায় সপ্তাহকাল স্ত্রীর মুখদর্শন করেননি। অবশেষে ব্রজসুন্দরী ঠাকুরপোর হাত ধরে অনেক মিনতি করে দম্পতির মিলন সাধন করিয়ে দিয়েছিলেন। রাধা মুকুন্দ সংসার খরচের সমস্ত টাকা ব্রজসুন্দরীর হাতে এনে দিতেন। রাসমণি নিজের প্রয়োজনীয় কিছু হাত খরচ নিয়ম অনুসারে অথবা প্রার্থনা করে ব্রজসুন্দরীর থেকেই পেত। বাড়িতে তাই পরগিন্নির অবস্থা আগের চেয়ে ভালো বই মন্দ নয়, কারণ আগেই বলেছি শশীভূষণ স্নেহবশে এবং নানা বিবেচনায় রাসমণিকে বরঞ্চ অনেক সময় বেশি পক্ষপাত দেখাতেন। শশীভূষণের মুখে যদিও তার সহজ প্রফুল্ল হাসির অভাব ছিল না, কিন্তু কোনো এক গোপন অসুখে তিনি প্রতিদিন আরও রোগা হয়ে যেতে লাগলেন। আর কেউ তা ততটা লক্ষ্য করেনি, কেবল দাদার মুখের দিকে তাকিয়ে। রাধার চোখে ঘুম ছিল না। অনেক সময় গভীর রাতে রাসমণি জেগে উঠে দেখত গভীর দীর্ঘশ্বাস ফেলে অশান্তভাবে রাধা এপাশ ওপাশ করছে। রাধা মুকুন্দ অনেক সময় শশীভূষণকে গিয়ে আশ্বাস দিতেন, তুমি কোনো চিন্তা করো না দাদা, তোমার পৈতৃক বিষয়ে আমি ঠিকই ফিরিয়ে আনব, কিছুতেই ওগুলোকে ছেড়ে দেব না। দেখো, খুব বেশি সময়ও লাগবে না। বাস্তবিক বেশি দিন দেরিও হল না। শশীভূষণের সম্পত্তি যে ব্যক্তিটি নিলামে কিনে নিয়েছিলেন তিনি একজন ব্যবসায়ী লোক। জমিদারি কাজে তিনি সম্পূর্ণ অনভিজ্ঞ। কিছুটা অতিরিক্ত সম্মানের প্রত্যাশায় কিনেছিলেন বটে, কিন্তু তাকে তার ঘর থেকেই সদর খাজনা দিতে হতো। 1 পয়সা মুনাফাও হাতে থাকত না। রাধা মুকুন্দ বছরের মধ্যে 2-1 বার লাঠিয়াল নিয়ে লুটপাট করে খাজনা আদায় করে আনত। প্রজারাও তার বাধ্য ছিল। অপেক্ষাকৃত নিচু জাতির ব্যবসাজীবী জমিদারকে তারা মনে মনে ঘৃণা করত এবং রাধা মুকুন্দের পরামর্শে ও সাহায্যে তার বিরুদ্ধাচরণ করতে লাগল। অবশেষে সে বেচারা বিস্তর মামলা মোকদ্দমা করে বারবার অকৃতকার্য হয়ে এই ঝঞ্ঝাট হাত থেকে ছেড়ে ফেলবার জন্য উৎসুক হয়ে উঠল। যৎসামান্য মূল্যে রাধা মুকুন্দ সেই পূর্ব সম্পত্তি আবারও কিনে নিলেন। এখানে বলে রাখা ভালো, কথায় অল্পদিন মনে হলেও আসলে ততটা ঠিক অল্প নয়। ইতিমধ্যে প্রায় 10 বছর কেটে গেছে। 10 বছর আগে শশীভূষণ যৌবনের শেষে এবং প্রৌঢ় বয়সের আরম্ভভাগে ছিলেন, কিন্তু এই 8-10 বছরের মধ্যে তিনি যেন মারাত্মক মানসিক উত্তেজনার চাপে একেবারে সবেগে বার্ধক্যের মাঝখানে এসে পড়েছেন। পৈতৃক সম্পত্তি যখন ফিরে পেলেন তখন কি জানি কেন আর তেমন খুশি হতে পারলেন না। বহুদিন অব্যবহারে হৃদয়ের বীণাযন্ত্র বোধহয় বিকল হয়ে গেছে। এখন 1000 বার তার ধরে টান দিলেও সেখান থেকে কিছুতেই সুর বের হয় না। গ্রামের লোকেরা বিস্তর আনন্দ প্রকাশ করল। তারা একটা ভোজের জন্য শশীভূষণকে গিয়ে ধরল। শশীভূষণ রাধা মুকুন্দকে জিজ্ঞাসা করলেন, তা কি বলো হে ভাই? রাধা মুকুন্দ বললেন, অবশ্যই, শুভ দিনে আনন্দ করতে হবে বই কি। গ্রামে এমন ভোজ বহুকাল হয়নি। গ্রামের ছোট বড় সকলেই খেয়ে গেল। ব্রাহ্মণেরা দক্ষিণা এবং দুঃখী কাঙালেরা পয়সা এবং কাপড় নিয়ে আশীর্বাদ করে চলে গেল। শীতের শুরুতে গ্রামে তখন সময়টা কিছুটা খারাপ চলছিল। তার উপরে শশীভূষণের নানা রকম কাজকর্মে 3-4 দিন বিস্তর পরিশ্রম এবং অনিয়ম হয়ে গিয়েছিল। তার ভাঙা শরীর আর তা সহ্য করতে পারল না। তিনি একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন। অন্যান্য দুরূহ উপসর্গের সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর আসলো। বৈদ্যবসায়ী মাথা নেড়ে বললেন,
বড় শক্ত ব্যাধি। রাত 2-3 প্রহরের সময় রোগীর ঘর থেকে সবাইকে বের করে দিয়ে রাধা মুকুন্দ বললেন, দাদা, তোমার অবর্তমানে বিষয়ের অংশ কাকে কতটা দেব তা আমাকে বলে দিয়ে যাও। শশীভূষণ বললেন, ভাই রে, আমার কি বা আছে, কাকে বা কি দেব? এমন কথা বলো কেন দাদা, সবই তো তোমার। তা অবশ্য এককালে ছিল, কিন্তু এখন আর যে কিছুই নেই। রাধা মুকুন্দ অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। বসে বসে বিছানার এক অংশের চাদর দুহাত দিয়ে বারবার সমান করে দিতে লাগলেন। শশীভূষণের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রাধা মুকুন্দ তখন বিছানার ধারে উঠে বসে রোগীর পা দুটো জড়িয়ে ধরে বললেন, দাদা, দাদা, আমি মহা পাপ করেছি দাদা। আজ তোমাকে সব কথা না বলে গেলে আর কোনোদিনও যে এই সুযোগ পাব না। শশীভূষণ কোনো উত্তর দিলেন না। রাধা মুকুন্দ বলে গেলেন, সেই স্বাভাবিক শান্ত ভাব এবং ধীরে ধীরে কথা, শুধু মাঝে মধ্যে একটা দীর্ঘশ্বাস পড়তে লাগল। দাদা, আমার ভালো করে বুঝিয়ে বলার ক্ষমতা এখন আর নেই। আমার মনের যে প্রকৃত ভাব সেটা অন্তর্যামী জানেন, আর পৃথিবীতে যদি কেউ বুঝতে পারে তাহলে শুধু তুমিই পারবে দাদা। ছোটবেলা থেকে তোমাতে আমাতে কোনো প্রভেদ ছিল না, তা অবশ্য বাইরে থেকে, কিন্তু একটা ভেদ ছিল, তুমি বড়লোক আর আমি গরিব। যখন দেখলাম এই সামান্য সূত্রে তোমাতে আমাতে বিচ্ছেদের সম্ভাবনা ক্রমশ গুরুতর হয়ে উঠছে, তখন আমি সেই প্রভেদটা ভেঙে দিতে চাইলাম। আমি সদরখানা লুট করে তোমার সম্পত্তি আমি নিলাম করেছিলাম। শশীভূষণ তিলমাত্র অবাক না হয়ে খানিকটা হেসে মৃদু স্বরে উচ্চারণ করলেন, তা তুমি ভালোই করেছো ভাই, কিন্তু যে জন্য এত কিছু করলে সে কাজটাই তো হলো না। কাছে কি কিছু রাখতে পারলে? দয়াময় হরি। বলে তার দু চোখ থেকে দুবিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। রাধা মুকুন্দ তার দুই পায়ের নিচে মাথা রেখে বললেন, দাদা, দাদা, তুমি আমাকে মাফ করলে তো দাদা? শশীভূষণ তাকে কাছে ডেকে তার হাত ধরে বললেন, তবে শোনো, এ কথা আমি প্রথম থেকেই জানতাম। তুমি যাদের সাথে মিলে ষড়যন্ত্র করেছিলে তারাই আমাকে সব ঘটনা বলেছিল। আমি তখন থেকেই তোমাকে মাফ করে দিয়েছি ভাই। রাধা মুকুন্দ দু হাতে লজ্জায় তার মুখ লুকিয়ে কাঁদতে লাগলেন। অনেকক্ষণ পরে তিনি বললেন, দাদা, দাদা, মাপ যদি করেই থাকো তবে এই সম্পত্তি তুমি গ্রহণ করো দাদা, রাগ করে ফিরিয়ে দিও না। শশীভূষণ আর উত্তর দিতে পারলেন না। তখন তার বাকশক্তি লোপ পেয়েছে। রাধা মুকুন্দের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে একবার তার ডান হাতটা তুললেন। তাতে যে কি বোঝালো তা ঠিক বলতে পারি না। বোধহয় এর প্রকৃত মানে রাধা মুকুন্দ ঠিকই বুঝে থাকবেন। শুনছিলেন
শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দান প্রতিদান। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব। আমার গল্প বলা কাজে